এই ছোট লোক, এইদিকে আয়। একটা মেয়ের মুখে ছোট লোক ডাক শুনে আর তার চেহারা দেখে তার কাছে গেলাম। জি, কিছু বলবেন? তুই যে আমার শরীরটা ময়লা করে দিলি, এখন তার কি হবে? আমি একবার বললাম তো, ইচ্ছে করে কাজটা আমি করিনি। তাহলে কেন শুধু শুধু আমাকে এইভাবে হয়রানি করছেন? ছোট লোকের বাচ্চা, তোর সাহস হয় কি করে যে আমার মুখের উপর রাগ দেখিয়ে তুই কথা বলিস? আমি চুপচাপই রইলাম তখনও। দেখেছিস পূজা কি ঢং করছে? একটা থাপ্পড় খেয়েই কেঁদে দিয়েছে। ন্যাকা, কান্না করার জায়গা পাস না তাই না? তুই জানিস আমি কে? আমি হলাম এই কলেজের প্রিন্সিপালের মেয়ে। আর কোনোদিন যদি আমার সাথে বেয়াদবি করিস তাহলে তোকে টিসি দিয়ে কলেজ থেকে বার করে দেবো, বলে দিলাম তোকে। ছোট লোকের আবার শখ। তুই যে আমার শরীরটা ময়লা করেছিস, তার কি হবে? আমার মায়ের খুব শখ ছিল যাতে আমি এই কলেজটাই পড়ি। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি দেখে কাজটা করি নাই। শুধু সরি বললে হবে না, তুই ক্যাম্পাসের সবার সামনে আমার কাছে মাফ চাইবি। আমি চুপচাপই রয়ে গেছি তখনও। ইতিমধ্যে পূজা অনেক স্টুডেন্ট জড়ো করে ফেলেছে। কিরে, পূজা কি বলল শুনতে পাস নাই? পা ধরে মাফ চাইবি এখন। আমি জানি যে ওদের অর্থ অনেক বেশি, আর আমার মায়ের স্বপ্ন আমি যাতে এই কলেজটাই পড়ি। যদি আমি পূজার পা না ধরি তাহলে হয়তো আমি আমার মায়ের শখটা পূরণ করতে পারবো না। তাই আমি সবার সামনে হাঁটু গেড়ে বসে চোখের জল পড়া অবস্থায় পূজার কাছে মাপ চাইতে লাগলাম। আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। পুরো ক্যাম্পাসের ছেলে মেয়েদের মুখে তখন হাসি, আর জোকারের পাত্র হয়ে গেছে আমি তখন। কিরে পূজা, ওকে মাফ করে দে, বেচারা মাফ চেয়েছে তো। যা, তোকে মাফ করে দিলাম। এই বলে সে আমার বুকে লাথি মেরে চলে গেল, আর আমি লুটিয়ে পড়ি শত শত স্টুডেন্টের পায়ের কাছে। আমি মাটি থেকে উঠে চোখটা মুছে সরাসরি নিজের বাসার দিকে রওনা দিলাম। আপনারা হয়তো ভাবছেন যে কেন পূজা আমার সাথে এমনটা করছে, তাই না? তাহলে শুনুন সম্পূর্ণ ঘটনাটা। আজ কলেজে আমি নতুন, আর আজকেই প্রথম ক্লাস করব আমি। একটা কাগজে কলেজের নিয়ম কানুন আর তার বৈশিষ্ট্য লেখা ছিল। আমি সেইগুলো পড়তে পড়তে গেট দিয়ে ঢুকতে যাব, ঠিক তখনই কিছু একটা সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যাই। তাকে দেখি একটা মেয়ের সাথে ধাক্কা খেয়েছি। সরি, আমি আসলে দেখতে পাই নাই। সরি মানে? ধাক্কা দিয়ে আবার সরি বলছিস কাকে? আমি চুপচাপ। ছোট লোক একটা, আমি তোকে পরে দেখাবো আমি কি জিনিস। এখন কাজ আছে বলে তুই বেঁচে গেলি। এই বলে পূজা হন হন করে চলে গেল। পূজার থাপ্পড়ে আমি কোনো কষ্ট পাই নাই, কারণ আমি আসলেই ছোট লোক। আমার গায়ে ড্রেস ছিল ময়লা, তাই ও বুঝেছে যে আমি গরিব, যাকে সমাজ চট্টগ্রামে আখ্যায়িত করেছে। এই হলো পূজার সাথে আমার পুরো ঘটনা। এইদিকে আমি চলে এলাম বস্তিতে, কারণ আমার মা বাবা নেই। থাকি একটা বস্তিতে। আমার নাম রাহুল। জন্মের কয়েক মাস পর বাবা মারা যায়। আবার যখন আমি ইন্টারে পড়ি তখন আমার মা মারা যায়। হয়ে যায় আমি একা। নানা কষ্টের সাথে যুদ্ধ করে আমাকে বেঁচে থাকতে হয়। বস্তিতে ঢুকতেই রমেশ কাকুর সাথে দেখা হলো। কাকু, কেমন আছেন? এই তো ভালো আছি। তা তোমার আজকে ক্লাসটা কেমন হলো? অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, তুই তোর ঘরে যা। এতক্ষণ যার সাথে কথা বললাম তিনি আমার রক্তের সম্পর্কের কেউ হন না, কিন্তু উনি রক্তের চেয়েও বেশি আপন। উনি আমাদের বস্তিতেই থাকেন, রিক্সা চালান, আর কোনো রকম টেনে টুনে সংসার চালাই। আমি আমার ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে খাবার না খেয়ে বস্তি থেকে একটু দূরে, যেখানে আমার মায়ের সমাধিস্থল, সেখানে গেলাম। সেখানে গিয়ে হাঁটু গেড়ে বসে অঝরে কাঁদতে লাগলাম, আর বলতে লাগলাম, মা গো, কিভাবে স্বার্থপরের মতো আমাকে এতিম করে একা একা শুয়ে আছো? তোমার কি আমার কথা একবারও মনে পড়ে না? আমি কি বেঁচে আছি না মরে গেছি সেটা একবারও জানতে ইচ্ছে হয় না? খুব শান্তিতে তুমি শুয়ে আছো, আমি যে কিভাবে বেঁচে আছি সেটা একমাত্র আমিই জানি। মা, তোমার শখ ছিল না আমি একটা নামি দামি কলেজে পড়বো? জানো মা, তোমার সেই শখটা আমি পূরণ করতে পেরেছি।
আমি একটা ভালো কলেজে পড়ার সুযোগ পেয়েছি মা। আমি তোমার শখটা পূরণ করেছি। একবার এসে দেখে যাও মা, দেখে যাও একবার এসে। একবার আমাকে আশীর্বাদ করো মা। আমি যাতে সকল বাধা অপেক্ষা করার মতো ভগবানে আমাকে শক্তি দেয়। জানো মা, আজ আমার পাতিলে কোনো খাবার নেই। তুমি চলে যাওয়ার পর থেকে পেট ভরে কবে খেয়েছি সেটাও আমার মনে নেই। তবু আশীর্বাদ করো আমাকে, যাতে আমি খুব বড় হতে পারি। এইগুলো বলছি আর কেঁদে যাচ্ছি। এমন সময় পিছন থেকে আমার কাঁধে কেউ হাত রাখলো। আমি পিছনে তাকিয়ে দেখি রমেশ কাকু, ওনার চোখেও জল। কাকু, আপনি এখানে? মায়ের কথা বুঝি খুব মনে পড়তাছে? আমি আর কোনো কথা না বলে কাকুকে জড়িয়ে ধরলাম আর কাঁদতে লাগলাম। আমি ভগবানের কাছে কি এমন অন্যায় করেছিলাম যে তিনি আমাকে এত বড় শাস্তি দিলেন? থাক বাবা, যা হয় ভগবানের ইচ্ছেই তো হয়। আমি আছি না, বস্তির সবাই তোর মা বাবা। আমার কপালে বাবা মায়ের আদর জোটেনি, তোমরাই তো আমার সব। এইগুলো বলছি আর কাকুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। কাকুও কান্না করতে লাগলো। এই গাধা, চোখের জল মুছে ফেল। আজকে মনে হয় তুই কিছুই খাস নাই। না, খেয়েছি তো। তোর চোখের জল বলে দিচ্ছে তুই আজ কিছুই খাস নাই। আমি চুপচাপই রয়ে গেছি। চল আমাদের সাথে আজ খাবি। না না কাকু, আজকে না। না, তোকে আজকে যেতেই হবে। কাকু আমাকে জোর করে তার ঘরে নিয়ে গেল আর সবাই মিলে খাবার খাচ্ছে, আর তা থেকে আমাকে কিছু খেতে দিল। আমিও বেশি না খেয়ে পেট ভরার কথা বলে চলে আসলাম। ঘরে এসে কিছুক্ষণ পড়তে লাগলাম। কিছুক্ষণ পর বস্তির একটা লোক খবর দিল যে একটা কাজ করে দিতে হবে, তার বিনিময়ে কিছু পয়সা পাবো। আমি আর দেরি না করে কাজের জন্য ছুটে গেলাম। সেখানে গিয়ে ভারী ভারী মালামাল উপরে তুলতে লাগলাম। কাজ করতে করতে প্রায় রাত হয়ে গেছে। কাজ শেষ করার পর তারা আমাকে 500 টাকা দিল। টাকাটা পেয়ে আমি এতটাই খুশি যে মনে হচ্ছে আকাশের চাঁদটা আমার হাতে নেমে এসেছে। বস্তিতে এসে ফ্রেশ হয়ে খাবার খেতে লাগলাম। খাবারগুলো ওই টাকা দিয়ে কিনে আনলাম। খাওয়ার পর বই নিয়ে পড়তে বসলাম। পড়তে পড়তে গভীর রাত হয়ে গেছে, তাই পড়া শেষ করে দ্রুত ঘুমিয়ে পড়লাম। পরের দিন কোনো মতে একটা জামা পরে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। গেট দিয়ে ঢোকার সময় পেছন থেকে একটা ছেলের ডাক। আমি তাকিয়ে দেখি একটা ছেলে আমার দিকেই আসছে। আপনি কি আমায় ডাকছেন? তোমাকেই ডাকছি। বলুন, কি বলবেন আপনি? চলো ওইদিকে গিয়ে বসি, তারপর না হয় বলা যাবে। ওকে, চলুন। আমি আর ছেলেটা এক জায়গায় গিয়ে বসলাম। আচ্ছা, কাল দেখলাম পূজা আপনাকে নানানভাবে অপমান করছে, কিন্তু কেন? আমি যে গরিব, আমি যে ছোট লোক, তাই করেছে এমন। গরিব হয়েছে তো কি হয়েছে, তুমিও তো মানুষ। আচ্ছা, তোমার পরিবার সম্পর্কে কিছু বলবে আমাকে? কিন্তু আমি তো আপনাকে চিনি না। আমি তোমার সাথে একসাথে ক্লাস করি, হয়তো তুমি খেয়াল করো না। হয়তো। বলবে তোমার পরিবার সম্পর্কে? আমার পরিবার বলতে শুধু একটা বস্তি আছে, আর কিছু নেই। মানে? শুনতে চান আমার জীবনের সুখগুলো? জানতে চাই। তাহলে শুনুন। ছেলেটিকে আমার জীবনের সমস্ত ঘটনা আমি বলে দিলাম। ছেলেটি আমার কথা শুনে তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। কি হলো, আপনার চোখে জল কেন? না, এমনি। তুমি এত কষ্ট করে পড়াশোনা করো কিভাবে? সবই আমার নিয়তি। তো আজ থেকে আমি তোমার ফ্রেন্ড, তুমি কি আমাকে ফ্রেন্ড বানাবে? আপনি আমার মতো ছোট লোকের সাথে ফ্রেন্ডশিপ করলে আপনাকেও অনেক অপমানিত হতে হবে। কেউ আমাকে কিচ্ছু বলবে না। তুমি রাজি কিনা ফ্রেন্ড হতে? ওকে, তা তোমার নাম পরিচয় তো কিছুই জানি না। আমার নাম রাজু, আর আমার বাবা একজন ব্যবসায়ী।
ও আচ্ছা। আজকে থেকে আমাদের ফ্রেন্ডশিপের মাঝে শুধু তুই থাকবে, তুমি আর আপনি মুছে যাবে। ওকে। চল এখন ক্লাসে চল। চল। আমি আর রাজু ক্লাসের দিকে হাঁটা ধরলাম। দূর থেকে দেখি গতকালের মতো পূজা আবারও আমাকে ডাকছে। দোষ, তুই আজকে যাস না, ওরা তোকে অপমানিত করবে। গেলে আমাকে অপমান করবে, আর না গেলে আমার বাবা মাকে অপমান করবে। আমি চাই না আমার জন্য কেউ আমার বাবা মাকে অপমান করুক। প্লিজ তবুও যাস না। তুই ক্লাসে যা, আমি দেখি না ওরা কি বলছে। এই বলে আমি ওদের সামনে গেলাম। আমাকে ডাকছেন? তোকেই ডাকছি। এতক্ষণ লাগলো কেন আসতে? সরি, আমি বুঝতে পারি নাই। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। তোকে ডেকেছি একটা কাজ করার জন্য। আমি কি কাজ করব? ওই যে আইসক্রিমওয়ালাকে দেখতে পাচ্ছিস, ওইখান থেকে আমাদের জন্য কয়েকটা আইসক্রিম নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। এই নে টাকা। আমি টাকাটা হাতে নিয়ে ওদের জন্য কয়েকটা আইসক্রিম নিয়ে আসলাম। এই নেন আপনাদের আইসক্রিম। সবাইকে হাতে হাতে দে। আমি কথা না বলে চুপচাপ তাদের হাতে আইসক্রিম দিতে লাগলাম। পূজার এক বান্ধবীকে আইসক্রিম দেওয়ার সময় পূজা তার হাত দিয়ে আমার হাতে হালকা ধাক্কা দিয়েছিল, যার কারণে আমার হাত থেকে আইসক্রিমটা পড়ে যায়, আর তখনই তার বান্ধবীর জামায় লেগে যায়। কানা নাকি তুই? আমি তো ইচ্ছে করে ফেলি নাই। তাহলে কি আমি ফেলেছি এইগুলা? এখন আমার জামাটা নষ্ট করে দিলি তুই। সত্যি বলছি, আমি ইচ্ছে করে এগুলো ফেলি নাই। আপনার বান্ধবীর হাতের ধাক্কা খেয়ে এগুলো পড়ে গেছে। কি? তোর এত বড় সাহস, তুই আমার নামে মিথ্যা কথা বলিস? এই বলে পূজা আমাকে দুটো থাপ্পড় দিল। ওদের থাপ্পড় খেয়ে সাথে সাথে চোখ অন্ধকার হয়ে যাবে মনে হচ্ছে, তবুও আমি চুপচাপ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। কোত্থেকে যে আসে সব পাগল ছাগলগুলো পড়ার জন্য বুঝতে পারি না। এখন আমার কি হবে? এই, তুই শার্টটা খোল তো। আমি শার্ট খুলবো কেন? এত প্রশ্ন করিস কেন? খুলতে বলেছি তাই খুলবি, এত কথা শুনতে পারবো না। পূজার থাপ্পড় খেয়ে মনে হচ্ছে ঠোঁটগুলো ফেটেই গেছে, কারণ অনেক জ্বলছে আর ব্যথাও করছে। আমি শার্ট খুললাম। গতকালের মতো আজকেও সবার কাছে হাসির পাত্র হলাম আমি। সবাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। আমি শার্ট খুলে দাঁড়িয়ে আছি। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? ওর জামাটা পরিষ্কার করে দে। না না, আমি পরিষ্কার করতে পারবো। ও আমার শরীরে হাত লাগালে আমার শরীরটা ময়লা হয়ে যাবে আবার। সেটাও ঠিক। আজকে যেই ভুলগুলা করেছিস সেইগুলো যাতে আর না করিস সেই দিকে নজর রাখবি। শার্টটা গায়ে দে আর এইখান থেকে চলে যা। আমি শার্টটা গায়ে দিয়ে ক্লাসে আসলাম। দেখি রাজু আমার জন্য জায়গা রেখেছে। কি রে, আমাকে একা রেখে চলে এলি যে? তো কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর অপমানগুলো দেখবো। কেন? সবাই দেখতে পারে, তুইও দেখবি। কি রে, তোর গালে এগুলো কিসের দাগ? আর ঠোঁটটা কাটলো কিভাবে? তার নাই বা প্রকাশ করলাম। আচ্ছা বাদ দে এইসব কথা। একটু পর পূজা আর তার ফ্রেন্ডরা আসলো ক্লাসে। আমি আর রাজু চুপচাপই রইলাম। এই, তোরা জানিস ছোট লোকের নাকি আবার শখ থাকে। পূজা এসব আমাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, আর তাদের ফ্রেন্ডরাও তার উত্তর দিতে লাগলো। কেন? তারা ছোট লোক হলেও কি হয়েছে? তাদের শখ থাকতেই পারে। ঠিক বলেছিস, যেটাকে বলে ছেঁড়া চুলে খোপা বাঁধা। এইসব ছোট লোকেদের দেখলে না খুব মেজাজ গরম হয়ে যায়। আরে ছোট লোকরা তো আমাদের দয়ার মাধ্যমে চলে। ঠিক বলেছিস, আমরা যদি ওদের উপর দয়া মায়া না করি তাহলে ওরা যে না খেতে পেয়ে মরবে। পূজা আর ওর ফ্রেন্ডদের কথা শুনে আমার মেজাজ তো পুরোই খারাপ হতে লাগলো। তবু মেজাজটা ঠান্ডায় পরিণত করলাম। একটা কথারও প্রতিবাদ করলাম না, কারণ প্রতিবাদ করার মতো ক্ষমতা আমার নেই। তাই মুখ বুঝে সবকিছু সহ্য করলাম। একটু পর ক্লাসে স্যার আসলো। স্যার এসে ক্লাস করাতে লাগলো। এইভাবে সবগুলো ক্লাস শেষ করে আমি আর রাজু বাড়ি ফিরছি। দোষ, এই টাকাগুলো তোর কাছে রাখ। তোর টাকা আমি নিতে যাব কেন? এত প্রশ্ন করিস কেন? তোকে নিতে বলেছি, তুই তাই নিবি।
গরিব বলে দয়া করছিস তাই না? একটা থাপ্পড় দিব এই কথা বললে। তোকে ফ্রেন্ড হিসেবে দিলাম। কিন্তু আমি নিতে পারবো না। না, তোকে নিতেই হবে। আর যদি আজকে টাকাটা না নিস তাহলে আমাদের ফ্রেন্ডশিপ এখানেই শেষ। কিন্তু দোস্ত, আর কোনো কিন্তু নেই। আমি রাজুর কাছ থেকে টাকাটা নিলাম। আচ্ছা, আমি যাই, কাল আবার দেখা হবে। ওকে বাই। রাজু চলে গেল। আমি একটা হোটেলে থেকে কিছু ভালো মন্দ খাবার কিনে নিলাম। অনেকদিন যাবত হলো ভালো মন্দ খাবার খাই না, তাই আজকে শখ করে কিনে নিলাম। ঘরে এসে ফ্রেশ হয়ে রমেশ কাকুকে ডাক দিলাম। কাকু চলো, আজকে তুমি আমার সাথে খাবে। কাকুকে জোর করে ঘরে নিয়ে বসিয়ে দিলাম। তারপর দুজনে মিলে খাবারগুলো খেতে লাগলাম। কাকু, একটা কথা বলার ছিল তোমাকে। তুমি আমার পড়াশোনার দায়িত্ব নিয়েছো। তোমার ইনকাম দিয়ে ঠিকমতো তোমার সংসারটাও চলে না, তার সাথে তুমি আমারটাও চালাও। তাই বলে কি আমাকে একটা রিক্সার ব্যবস্থা করে দেবে? কাকুর সাথে একসাথে খাবার খেতে লাগলাম। খাবার খাওয়ার পর বই নিয়ে পড়তে লাগলাম। আর পড়ার ফাঁকে ফাঁকে মানুষদের কাজ করে দিচ্ছি। এতে তারা খুশি মনে কিছু টাকা দিচ্ছে। এটা দিয়ে আমার ভালোই দিন কেটে যায়। এইভাবে আমার পুরো দিনটাই কেটে গেল। আজকে মায়ের সমাধির সামনে যেতে পারলাম না, কাজ আর পড়াশোনার জন্য। এইভাবে সারাটা দিন কেটে গেল। রাত্রে শার্ট আর প্যান্টটা ধুয়ে দিলাম। আমার কাছে দুটো শার্ট আর দুটো প্যান্ট রয়েছে। সকালে উঠে ফ্রেশ হয়ে কোনো রকম নাস্তা করে শার্ট পরে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতেই রাজুর সাথে দেখা হয়ে গেল। এই নে, এটা তোর জন্য। কি আছে এখানে? খুলে দেখ। আমি ওর হাত থেকে প্যাকেটটা নিয়ে খুলে দেখি একটা মোবাইল। তুই আমার জন্য মোবাইল কিনে এনেছিস কেন? তোর হাতটা খালি খালি লাগে, তাই এটা তোর জন্য নিয়ে এলাম। কি দরকার ছিল এগুলো আবার? তোকে রাখতে বলেছি, তুই রাখবি। আচ্ছা ঠিক আছে। আমি আর রাজু ক্লাসের দিকে হাঁটা ধরলাম। প্রতিদিনকার মতো পূজার চোখ এড়াই নাই আমি। সে আমাকে ডাকতে লাগলো। চল, আজকে আমি যাব তোর সাথে। না, তুই গেলে ওরা তোকে অপমান করবে, তুই থাক। আরে ধুর, চল তো। রাজু আমার হাত ধরে ওদের সামনে নিয়ে গেল। ডাকলাম একজনকে আর আসলো দুজন, যাকে বলে এক ঢিলে দুই পাখি মারা। কেন ডেকেছেন সেটা বলেন। মুখ সামলে কথা বল। আমি তো তোকে ডাকিনি, ডেকেছি তো এই ছোট লোকটাকে। মুখ সামলে কথা বলতে রাহুল শিখেছে, কিন্তু আমি না। তোর এত বড় সাহস যে তুই আমার মুখের উপর কথা বলিস? তুই জানিস আমি কে? প্রিন্সিপালের মেয়ে হয়ে এত ভাব কিসের? যিনি প্রিন্সিপাল তার কোনো অহংকার নেই, আর যে মেয়ে তার শরীরে ভরা কারেন্ট। তুই এত বড় কথা বললি আমাকে? আপনার ভাগ্য ভালো যে আমি হিজড়াদের ওপর হাত তুলি না, তাই আপনি বেঁচে গেলেন। কি? পূজা হিজড়া? আমি তোকে পরে দেখে নেব। আমাকে তো এখনো চিনো নাই, তাই এভাবে কথা বলছেন। কে তুই? আমার পরিচয় না হয় পরেই জানবেন। আর আশা করি রাহুলকে আর অপমান করবেন না। আমি এতক্ষণ ওদের কথাগুলো শুনছিলাম, তাই এইবার আমি কিছু না বললে খারাপ কিছু হয়ে যেতে পারে। তাই আমি বললাম, রাজু তুই ক্লাসে যা তো। ক্লাসে যাব মানে? মানে এইখানে দাঁড়িয়ে না থেকে ক্লাসে যা। তুই চল আমার সাথে। আমি আসছি, তুই যা। কিন্তু কোনো কিন্তু না, তোকে যেতে বলেছি, তাই তুই এখন যা। রাজু আর কিছু না বলে চলে গেল। দেখুন, আমি রাজুর হয়ে আপনার কাছে মাপ চাচ্ছি। ও হয়তো রাগের বয়সে কিছু কথা বলে ফেলেছে। আপনারা কিছু মনে করবেন না প্লিজ। সবকিছু তোর জন্য হয়েছে। তোকে আজকেই আমি কলেজ থেকে বের করে দেব। প্লিজ আমাকে বার করে দেবেন না। আমি আপনার দাস হয়ে থাকবো, তবু আমাকে বার করবেন না প্লিজ। পূজার পা ধরে কথাগুলো বললাম। পূজা আমাকে উঠিয়ে, তোর সাহস কি করে হয় আমাকে টাচ করার? আমি চুপচাপ আছি তখন। আজকে যে আমি কি করব সেটা আমি নিজেও জানি না। প্লিজ মাফ করে দিন। চলে যাই এখান থেকে, ছোট লোক একটা। আমাকে কিছু বলতে না দিয়ে পূজা চলে গেল। আমি আর রাজু ক্লাসে এসে ক্লাস করতে লাগলাম। ক্লাসে সবাই আছে, কিন্তু পূজা নেই। এই ব্যাপারটা খেয়াল করেও রাজুকে আমি কিছুই বললাম না। কিছুক্ষণ পর প্রিন্সিপাল স্যারের পিএ ক্লাসে আসলো। আমাদের এখানে রাজুকে? পিএর কথা শুনে রাজু উঠে দাঁড়ালো আর বলল, আমার নাম রাজু। কি হয়েছে?
প্রিন্সিপাল স্যার আপনাকে ডাকছে। ওকে, চলুন। বিয়ের সাথে রাজু প্রিন্সিপাল স্যারের রুমে হাঁটা ধরলো। ওইদিকে ক্লাসের ছেলেমেয়েরা বলা বলি শুরু করেছে যে যাদের একবার প্রিন্সিপাল স্যার ডাকে তাদের নাকি একেবারেই বহিষ্কার করে দেওয়া হয়। এই কথাগুলো শুনে আমার প্রাণ যেন বের হয়ে যাচ্ছে। রাজুর জন্য খুব খারাপ লাগছে। আজ আমার জন্য বেটার এই অবস্থা। স্যার, আসবো? আসো। রাজু প্রিন্সিপাল রুমে ঢুকে দেখে পূজা এক কোণে দাঁড়িয়ে আছে। রাজুর বুঝতে কষ্ট হলো না যে এইগুলো পূজার চক্রান্ত। বাবা, এই ছেলেটা আমার সাথে খুব বাজে ব্যবহার করেছিল আর আমাকে টিজও করেছিল। প্রিন্সিপাল স্যার আমার দিকে মুখ তুলে তাকাতেই চমকে উঠলেন। আরে রাজু, তুমি? আপনি তো আমাকে ডেকে পাঠিয়েছেন। পূজা বলল যে তুমি নাকি ওকে টিজ করেছো। স্যার, আমি আপনার সব প্রশ্নের উত্তর পরে দিব। আগে আপনাকে কয়টা প্রশ্ন করব, যদি অনুমতি দেন। ওকে, করতে পারো। স্যার, আপনার মেয়ে পূজা যতগুলো ছেলের নামে বিচার দিয়েছিল সবার নামে টিচ করার অপরাধ উল্লেখ করেছে, তাই না? হ্যাঁ, তাই তো। স্যার, আপনি চোখ থাকতেও অন্ধ হয়ে গেলেন। মানে কি বলতে চাইছো তুমি? স্যার, আমি বলতে চাই যে আপনি যে কলেজের প্রিন্সিপাল, আর এই কলেজে পড়ার স্বপ্ন নিয়ে অনেক ছেলেই আছে। সবার আর্থিক অবস্থা এক থাকে না। কেউ খুব বড়লোক থাকে, আবার কেউ খুব অহংকারী বেয়াদব থাকে, আবার কেউ খুব গরিব থাকে। যাদের আপনার মেয়ে নাম দিয়েছে ছোট লোক, যখন এরা পড়াশোনার জন্য আসে তখন এই আপনার মেয়ে তাদের ফলো করে আর তাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে আজে বাজে মন্তব্য করে আর তাদের সাথে বাজে ব্যবহার করে। যদি তারা প্রতিবাদ করে তাহলে বলে দেয় কলেজে থেকে নাকি বের করে দিবে। কিরে পূজা, রাজু যা বলছে সেগুলো কি সত্য? রাজুকে? ও হচ্ছে এই কলেজের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন প্রতিষ্ঠার ছেলে। ওকে রাজু, জানি না পূজা তোমার নামে কি মন্তব্য করছে। তুমি এখন ক্লাসে যাও, ব্যাপারটা আমি দেখছি। এই বলে রাজু চলে এলো। আর এইদিকে ক্লাসে আমরা টেনশনে পাগল হয়ে যাচ্ছি। হঠাৎ রাজু স্যারের কাছে অনুমতি নিয়ে ক্লাসে ঢুকলো। সবাই বলা বলি করছে তাকে হয়তো বহিষ্কার করে দিয়েছে। অবাক করে দিয়ে রাজু আমার পাশে এসে বসে হাসতে লাগলো। কিরে, কি হয়েছে? সব পরে বলছি, আগে ক্লাসটা শেষ করে নি। ওকে। ক্লাস শেষ করে আমি আর রাজু বাইরে গেলাম। এবার তো বল কি হয়েছে। শোন তাহলে। রাজু আমার কাছে সব কথা খুলে বলল। ভাই রে, তোর সাহসকে আমি স্যালুট জানাই। হয়েছে হয়েছে, তুই এখন বাড়ি যা। ক্লাসগুলো আর করবি না? না, আজকে আর সেগুলা করব না। তাহলে তুই যা, আমার ক্লাসগুলো করার দরকার আছে। রাজু আমাকে বিদায় দিয়ে চলে গেল। আমি ক্লাসে ঢুকলাম। তখন দেখি পূজা ক্লাসে তার ফ্রেন্ডের সাথে হাসি মুখে কথা বলছে। আমি সেই দিকে না দাঁড়িয়ে চুপচাপ আমার আসনে চলে আসলাম। পূজা আগের মতো আমাকে নিয়ে হাসি ঠাট্টা মজা করতে লাগলো। কোনো রকম ক্লাসগুলো সব শেষ করে আমি বস্তির দিকে রওনা দিলাম। ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় দেখলাম পূজা আমার দিকে আসছে। আমি দেখেও না দেখার ভান করে আছি। চুপচাপ হাঁটতে লাগলাম। হঠাৎ সে আমার গায়ের সাথে ইচ্ছে করে ধাক্কা খায় আর মাটিতে পড়ে যায়। তারপর পূজা মাটি থেকে উঠেই, তোর সাহস কিভাবে হলো যে তুই আমাকে আবার ধাক্কা দিস? আমি তো ইচ্ছে করে ধাক্কা দিইনি, আপনি তো দেখলাম ইচ্ছে করে ধাক্কা খেয়ে পড়ে গেছেন। তুই নিজেই ধাক্কা দিয়ে আর এখন আমার নামে দোষ দিচ্ছিস। পূজার থাপ্পড় খেয়ে কাটা জায়গা দিয়ে আবারও রক্ত পড়তে লাগলো। তবুও আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। একবার তো তোকে শিক্ষা দিয়েছিলাম, সেটা মনে নেই নাকি তোর? আমি চুপচাপ দাঁড়িয়ে রয়েছি। তখন এমন সময় পূজার ফ্রেন্ডরা ওর কাছে আসলো। কি হয়েছে পূজা এখানে? এই ছোট লোকটা আমাকে আবার ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ওর সাহস দেখলে আমরা অবাক হয়ে যাই। ও আগেও একবার করেছিল, উচিত শিক্ষা দিয়েছিলাম। এখন আবার করেছে। দেখছিস না, এখন আবার শিক্ষা দিয়ে রক্ত বার করে দিয়েছি। এতে ওর শিক্ষা হবে না। আচ্ছা, এখন না,
এইটা শাস্তি আমি ওকে কাল দেব। সেটাই ভালো। পূজা ও তার ফ্রেন্ডরা চলে গেল আমার সামনে থেকে। আমি বস্তিতে ঢুকতেই রমেশ কাকুর সাথে দেখা হলো। কিরে, তোর এই অবস্থা কেন? কই কিছু না তো। তোর মুখে রক্ত কিসে? ও রক্ত, মানে আর কি। বল কি হয়েছে? ওই একটা গাড়ির সাথে হালকা ধাক্কা খেয়েছি তো, তাই এমন হয়েছে। কাকুকে মিথ্যে কথাটা বললাম। দেখে সাবধানে হাঁটতে পারিস না, অনেকখানি কেটে গেছে। আমি ঠিক আছি। এখন তুমি কই যাচ্ছ? আর কই যাব, রিক্সা নিয়ে বের হব। ওকে, তাহলে যাও তুমি। আমি আমার ঘরে এসে ফ্রেশ হয়ে খাবার খেতে গিয়েও খেতে পারলাম না, কারণ কাটা জায়গাটাই অনেক জ্বলছে। তাই না খেয়ে শুয়ে পড়লাম। রাজুর দেওয়ার মোবাইলটা টিপতে লাগলাম। হঠাৎই রাজু ফোন দিয়েছে। হ্যালো, কে বলছেন? ওই, আমি রাজু বলছি। কিরে, তুই কি মোবাইলের ভেতর সিম কার্ড দিয়েছিলি নাকি? কেন, তুই দেখিস নাই? হ্যাঁ, এই মাত্রই দেখলাম আমি। কি করিস এখন? শুয়ে আছি, আর কি করব। খাবার খেয়েছিস? হ্যাঁ, খেয়েছি তো। রাজুকেও মিথ্যে বললাম। ওকে বাই, পরে কথা বলবো। মাত্র কল দিলি, আবার এখনই কেটে দিবি? তোর খবর নেওয়ার জন্য কল দিয়েছি। কিছু বলবি তুই? না, কি আর বলবো। ওকে বাই। বাই। কল কেটে দিয়ে একটু ঘুমানোর চেষ্টা করলাম। পেটের খিদের জ্বালায় ঘুম আসছে না, তাই উঠে ব্যথাকে অপেক্ষা করে কিছু খাবার খেয়ে নিলাম। খেয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে আজকে রিক্সা নিয়ে বের হলে না? গিয়েছিলাম, হঠাৎ করে শরীরটা খারাপ লাগছিল, তাই ওই আজকে আর চালামো না। কেন, কি হয়েছে তোমার? মাথাটা ঘোরাচ্ছিল। এখন ঠিক আছো তো? এখন ঠিক আছি, আগের থেকে একটু ভালো আছি। বেশি খারাপ হলে রিক্সা চালানো দরকার নেই। একটু পর রাত হয়ে যাইব, তুই এখন ঘরে গিয়ে পড়তে বস। ঘরে এসে পড়ার সময় একজন বলে গেল একজনের বাসা পাল্টাচ্ছে, সেখানে কিছু লেবার লাগবে। আমি পড়া বন্ধ করে সেখানে গেলাম। গিয়ে তাদের মালামালগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে লাগলাম। কাজ করতে করতে অনেক রাত হয়ে গেছে, তাই তারা আমাকে রাতে খাবার দিয়েছিল আর তার সাথে কিছু পারিশ্রমিক দিয়েছিল। আমি সেইগুলো ঘরে এনে এক জায়গায় রেখে দিয়েছি। বই খুলে আবার পড়তে লাগলাম। পড়া শেষ করতে করতে গভীর রাত হয়ে গেছে, তাই দেরি না করে ঘুমিয়ে পড়লাম। সকালে হালকা কিছু খেয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। ক্যাম্পাসে আমি আর রাজু হাঁটাহাঁটি করছি। এমন সময় পূজা ও তার ফ্রেন্ডরা আমাকে ডাকতে লাগলো। দেখেছিস কয়টা বেয়াদব আর কয়টা বেহা হলে তোকে আবার ডাকছে। তুই চুপ থাক। একবার আমাকে বাঁচাতে গিয়ে অপমান হয়েছিস, তাই আমি চাই আমার এই ব্যাপারে তুই নিজেকে আড়াল করে রাখ। দোষ, ওরা তোকে এইভাবে অপমান করবে আর আমি নিজেকে আড়াল করে রাখবো? এটা আমার ব্যাপার। তুই এখন ক্লাসে যা, আমি দেখবো। না, আমি যাব না। যদি না যাস তাহলে এই নে তোর মোবাইল। না থাকবে তোর মোবাইল, না থাকবে তোর সাথে আমার কোনো ফ্রেন্ডশিপ। তুই এভাবে বলতে পারলি? প্লিজ তুই ক্লাসে যা না। রাজু আর কিছু না বলে ক্লাসে চলে গেল। আমি পূজা ও তার ফ্রেন্ডদের সামনে গেলাম। বলুন। তোকে রাজু কি বলছিল? সেটা আপনাদের না জানলেও চলবে। দেখেছিস ছোট লোকের কি তেজ কথার। সেটা তো দেখতেই পেলাম। কাল যে আমাকে ধাক্কা দিয়েছিলি, তার কি হবে? আমাকে তো মেরেছেন, আর কি লাগবে আপনাদের? আচ্ছা, তোর কি কোনো লজ্জা শরম কিচ্ছু নেই নাকি? তোকে এত অপমান করি, তবুও তুই এইখানেই পড়ে আছিস। আরে ও একবার বলেছিল না যে ছোট লোকের মায়ের নাকি শখ হয়েছে এই কলেজে পড়তে। দেখছিস ওর শরীর থেকে কত গন্ধ বেরোচ্ছে, বমি আসে আমার। ইস, তুই ঠিকই বলেছিস। দেখছিস না একটা শার্ট পরে বারবার কলেজে আসে। সেটাই। ওকে দেখলে তো আমার শরীরটা ঘিন ঘিন করে ওঠে। যা, তোকে আজকে কিছু করলাম না, তুই ক্লাসে যা। আমি মাথা নিচু করে ওদের সামনে থেকে চলে আসছি আর ভাবছি পৃথিবীতে বুঝি টাকাই সব।
যার টাকা নেই সে বুঝি এতটাই অসহায়? মানুষের মাঝে কি মানবতা জিনিসটাই হারিয়ে গেল নাকি? আজ আমি এতিম বলে সবার কাছে হাসির পাত্র আমি। আজ আমাকে সহ্য করতে হচ্ছে নানা অপমান। আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে হয়তো এই দিনটা আমাকে দেখতে হতো না। কিরে কাঁদছিস কেন? বাবা মায়ের কথাটা ভাবতেই চোখ হঠাৎ করে বাবা মায়ের কথা মনে পড়লো। ভেজা চোখ নিয়ে ক্লাসে গেলাম। আমি জানি ওরা তোকে এমন কথা বলেছে যে তোর বাবা মাকে স্মরণ করিয়েছে। আরে তা নয়। দোষ তোর ছিল, তুই গেলি কেন ওদের কাছে? না গেলে ওরা আমাকে প্রতিনিয়ত অপমান করবে। যাওয়ার পরও কি অপমান করে না, নাকি আদর করে? আচ্ছা বাদ দে। আমি আর রাজু চুপচাপ বসে আছি। পূজা আর তার ফ্রেন্ডরা আমাকে নিয়ে নানান আজে বাজে কথা বলতে লাগলো। চল বাইরে যাই, এখানে ভালো লাগছে না। চল। আমি আর রাজু বাইরে গিয়ে 2 মিনিট ছিলাম। স্যার ক্লাসে ঢোকার কয়েক সেকেন্ড আগে আমরা ক্লাসে ঢুকে পড়লাম। আমি আর রাজু ক্লাসগুলো করতে লাগলাম। কিছুক্ষণ পর পূজা দাঁড়িয়ে বলল, স্যার, আমার একটা কথা বলার ছিল। বলো। স্যার, আমার ব্যাগে কিছু টাকা ছিল, এখন সেগুলো নেই। সবাই এই কথা শুনে অবাক যে ক্লাসের মধ্যে টাকা আবার কে চুরি করবে। সবাই চারিদিকে বলাবলি করতে লাগলো। আমরা শুনেও না শোনার ভান করে আছি। পূজা, তোমার কি কাউকে সন্দেহ হয়? জি স্যার, আমার কয়েকজনকে সন্দেহ হয় যারা আমাকে প্রায় ফলো করে। ওকে, তুমি নিজে গিয়েই তাদের ব্যাগ সার্চ করো। ওকে। তারপর পূজা কয়েকটা ছেলে মেয়ের ব্যাগ চেক করলো। চেক করা শেষে পূজা আমাদের কাছে আসলো। রাজু, তোমার ব্যাগটা দাও। আপনি আমার ব্যাগ চেক করছেন কেন? আমি কি চুরি করেছি নাকি? যদি তুমি চুরি নাই করে থাকো তাহলে তোমার ব্যাগ দেখাতে সমস্যা কোথায়? তবু আপনাকে আমি আমার ব্যাগ দিব না। স্যার, রাজু ব্যাগ দেখাতে অস্বীকার করছে। কি হলো রাজু, ওকে ওর কাজটা করতে দাও। ওকে স্যার। রাজু পূজাকে ব্যাগটা দিল। পূজা পুরো ব্যাগটা চেক করলো কিন্তু টাকা পেল না। রাজুর ব্যাগ চেক করার পর পূজা আমার ব্যাগটা চাইলো। এই, তোর ব্যাগটা দে। আমি কোনো কথা না বলে ব্যাগটা দিয়ে দিলাম। পূজা আমার ব্যাগটা ভালো করে চেক করতে লাগলো। কিছুক্ষণ পর সে তার হাতটা আমার ব্যাগ থেকে বার করলো আর সাথে কিছু টাকা। এইটা দেখে সবাই আমার দিকে তাকিয়ে আছে। রাজুও আমার দিকে তাকিয়ে আছে। পুরো ক্লাসটা যেন নীরব হয়ে গেছে। স্যার, আমি আমার টাকা এই চোরটার ব্যাগ থেকে পেয়েছি। পূজার কথা আর আমার ব্যাগ থেকে টাকা বেরোনোর দৃশ্য দেখে আমি পুরোই অবাক। আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। বিশ্বাস করেন স্যার, আমি ওর টাকা চুরি করি নাই। ছি রাহুল, ছি। আমি তোমাকে এত ভালো জানতাম, আর তুমি কিনা শেষ পর্যন্ত। আজ আমার সত্যি খারাপ লাগছে যে আমার ছাত্র এই কাজ করতে পারে। প্লিজ স্যার, আমাকে একবার বিশ্বাস করুন, আমি ওর টাকা চুরি করিনি। ওকে, তুমি বসো। আর স্টুডেন্ট, এটা আমাদের ক্লাসের ঘটনা, তাই এইটা যাতে বাহিরে না ছড়ায় সেই দিকে খেয়াল রাখবা, কেমন? স্যার নিজের ক্লাস করাতে লাগলো। আমি তখন বসে বসে চোখে জল ফেলছি আর ভাবছি, আজ আমি সবার সামনে চোর হয়ে গেলাম, অথচ ওই টাকা আমি টাচ পর্যন্ত করিনি। আমি জানি কেউ আমার কথা বিশ্বাস করবে না, কারণ আজ আমি সবার সামনে চোর হয়ে গেলাম। এইগুলো ভাবছি আর চোখের জল ফেলছি। এখনো অনেকে আমাকে নিয়ে নানান কথা বলছে। স্যার ক্লাস নিয়ে চলে গেল আর আমি আমার ব্যাগটা নিয়ে বাইরে চলে আসলাম। আসার সময় পূজা ও তার ফ্রেন্ডরা চোর চোর বলে বেড়াচ্ছিল। আমি ব্যাগ নিয়ে ক্যাম্পাসের এক কোণে বসে কাঁদতে লাগলাম। কিছুক্ষণ পর কেউ একজন আমার কাঁধে হাত রাখলো। আমি পিছনে তাকিয়ে দেখি রাজু দাঁড়িয়ে আছে। আমি ওকে কিছু না বলে চুপচাপ বসে রইলাম। আমি জানি তুই চুরি করিস নাই, ওই বেয়াদবটা তোকে ফাঁসিয়েছে। আমার মরা মায়ের কসম খেয়ে বলছি দোস্ত, আমি টাকা চুরি করি নাই। জানি আমি, যখন তুই আর আমি বাইরে গিয়েছিলাম তখন ওরা তোর ব্যাগে টাকাটা ঢুকিয়ে দিয়েছিল। আজ আমি সবার সামনে চোর হয়ে গেলাম রে। পূজা আমার সাথে এমন কেন করে? আমি তো ওর কোনো ক্ষতি করি নাই। কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি তো জানি যে তুই চুরি করিস নাই। পূজা তার বাবার কারণে এত ক্ষমতা দেখাচ্ছে। জানিস দোস্ত, আমিও পারতাম পূজার প্রতিবাদ করতে, কিন্তু আমার মরা মায়ের কথা মনে পড়লে সব রাগ জল হয়ে যায় রে।
নিজের মনটাকে আরও শক্ত কর আর বাঁচতে শিখ মাথা উঁচু করে। এই কথাটা হয়তো তুই তোর মতো ছেলের জন্যই বলেছিস, আমার মতো ছেলেদের জন্য বলিস নাই। এটা সবার জন্যই বলছি। আমি এখন কিভাবে কলেজে আসবো? সবাই এখন আমাকে চোর হিসেবে চেনে। মন খারাপ করিস না, তুই এখন বাসায় যা। তুই ক্লাস করবি? না, আজকে আর করব না, তুইও করিস না। ওকে। রাজুর কাছ থেকে বিদায় নিয়ে আমি বস্তির দিকে হাঁটা দিলাম। আজকে বস্তিতে না গিয়ে আগে মায়ের কবরের সামনে গেলাম। মায়ের কাছে মনের সব সুখ প্রকাশ করতে লাগলাম। মা গো, কেমন আছো? জানি না তুমি কেমন আছো, তবে আমি খুব ভালো আছি। কারণ আমার প্রতিটা শ্বাস প্রশ্বাসের সাথে মিশে আছে কষ্ট। যখন তুমি ছিলে তখন তুমি আমাকে একটা ফুলের টকাও লাগতে দাও নাই। আজ আমার থাকার কথা রাজপ্রাসাদে, আর আমি থাকছি একটা ময়লা বস্তিতে। জানো মা, তুমি মারা যাওয়ার পর তোমার মা বাবা আর ভাইয়েরা আমার থেকে সব সম্পত্তি কেড়ে নিয়েছে, আমাকে রাস্তায় বের করে দিয়েছে। এতে আমার কোনো কষ্ট নেই জানো, কারণ ভগবান আমাকে মাথা লোকানোর মতো জায়গা দিয়েছে। আজ অভাবের কারণে আমি চোর হয়েছি মা, যেটা ছিল আমার মিথ্যা অপবাদ। মা গো, তুমি কখনো আমাকে চুরি করতে শেখাও নাই, তবে আজকে কেন সবার সামনে আমি চোর হলাম? কেন সবাই আমাকে নিয়ে হাসতে লাগলো? তুমি আমাকে কেন একা রেখে গেছো? থাক, আর কিছুই বলবো না। এই বলে মায়ের সমাধিটা ধরে কাঁদতে লাগলাম। এইভাবে কতক্ষণ কাঁদছিলাম নিজেরও মনে নেই। সমাধির কাছ থেকে উঠে মাকে বিদায় দিয়ে বসতে গলিতে ঢুকতেই চাপা কান্না ভেসে আসলো। ভালো করে আওয়াজটা খেয়াল করলাম, আওয়াজটা রমেশ কাকুর ঘর থেকে আসছে। তাই দেখার জন্য ছুটতে গেলাম রমেশ কাকুর ঘরে। ঘরে ঢুকে দেখি কাকু বিছানায় শুয়ে আছে আর কাকি আর তার ছেলেমেয়েরা কাঁদছে। এটা দেখে আমি দ্রুত কাকুর কাছে গেলাম। কাকুর অবস্থা দেখে আমার চোখ দিয়ে জল পড়তে লাগলো। কাকুর কি হয়েছে? তোর কাকু কাল বলেছিল তার নাকি শরীর খারাপ, আর আজকে হঠাৎ করে জ্বর আসলো। আমি কাকুর শরীরটা ধরে চমকে উঠলাম, কারণ কাকুর শরীরটা পুরো জ্বরে পড়ে যাচ্ছিল। কাকুকে একটা হসপিটালে নিয়ে যেতে হবে। আমার কাছে তো কোনো টাকা নেই বাবা, কিভাবে নিয়ে যাব? সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আগে বলুন রিক্সাটা কোথায় আছে? ওই 2 নম্বর গলিতে রাখা আছে। ওকে, আমি রিক্সাটা নিয়ে আসছি, আপনি কাকুকে একটু ট্রেনে তোলার চেষ্টা করুন। আমি ব্যাগটা রেখে রিক্সা নিয়ে আসলাম আর কাকুকে রিক্সায় বসিয়ে একটা ছোট্ট হাসপাতালে নিয়ে গেলাম। এখানকার ডাক্তাররা তাদের ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছে। কাকুকে একটা ইঞ্জেকশন দিয়ে রেখেছে। আমি কাকিকে কাকুর পাশে বসিয়ে দিলাম। দুপুরে তো মনে হয় কিছুই খান নাই। তুই খেয়েছিস তো? তোমাদের মুখ দেখে বোঝা যাচ্ছে তোমরা কিছুই খাওনি। আপনারা কাকুর কাছে থাকেন, আমি আসছি। আমি বাইরে গিয়ে ওদের জন্য খাবার কিনে আনলাম। কাকি, আপনি আর দিদি মিলে এই খাবারটা খেয়ে নিন। তুই খেয়েছিস তো? আমি পেট পুড়ে বাইরে থেকে এসেছি। আর এই নাম্বারটা রাখেন, এটা আমার নাম্বার, কিছু দরকার হলে ফোন করবেন। কেন, তুই কই যাচ্ছিস? সেটা আপনার না জানলেও চলবে, আপনি শুধু কাকুর খেয়ালটা রাখুন। আমি বাইরে একটা নিরিবিলি জায়গায় আসলাম আর ভাবতে লাগলাম আজ সারাদিন পেটে কিছু পড়ে নাই। কাকুর মেডিসিন আর খাবারের পিছনে সব টাকা খরচ হয়ে গেল। এখন কি করব? মাথায় কিছুই ঢুকছে না। কোত্থেকে যে টাকা জোগাড় করব কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, কাকুর রিক্সাটা চালালে তো কিছু টাকা রোজগার হবে। তাই 7-5 কিছু না ভেবে কাকুর রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম। সারাদিন রিক্সা চালালাম। রাত্রে বাইরে অল্প কিছু খেয়ে ওদের জন্য কিছু খাবার নিলাম। কাকুর কেবিনে গিয়ে দেখি কাকুর জ্ঞান ফিরেছে। কাকু, এখন কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু তুই কোথায় গিয়েছিলি? গিয়েছিলাম একটু বাইরে। আমার জন্য এত কষ্ট কেন করতে গেলি? কি পাগলের মতো বলছো? আমি আবার কিসের কষ্ট করলাম? তুই আজ সারাদিনে খাবার খেয়েছিস? মাত্রই খেলাম আর আপনাদের জন্য নিয়ে আসলাম। তুই টাকা পেলি কোথায় থেকে? মানে বল, কোথায় পেলি? তোমার রিক্সা চালিয়েছিলাম সারাদিন। তুই রিক্সা চালিয়ে আমার জন্য এসব করেছিস? এই বলে কাকু কেঁদে দেয়, সাথে কাকিমাও। বাচ্চাদের মতো কাঁদছেন কেন? কান্না থামান। দেখেছো এই ছেলে আমার জন্য কি কি করেছে? এখন বেশি কথা না বলে চুপচাপ খেয়ে নিন, আমাকে আবার বস্তিতে ফিরে যেতে হবে। ওকে,
তুই গিয়ে পড়তে বস। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আচ্ছা, জানাবো। হাসপাতাল থেকে বস্তিতে চলে এলাম আর কিছু টাকা কাকের হাতে দিয়ে আসলাম। বলা তো যায় না কখন কি দরকার পড়ে। বস্তিতে এসে ঘরে ঢুকে পড়লাম। আজ সারাদিন কাজ করতে করতে পড়ার দিকে মন দেওয়া হয় নাই, তাই পড়া শেষ করতে করতে প্রায় রাত হয়ে পেরিয়ে যাবে। পড়া থেকে উঠে আর ঘুম হলো না, হালকা রেস্ট নিলাম। সকালে উঠে না চলে গেলাম কলেজে। কেন জানি না আজকে কলেজে যেতে মন চাইছে না, কারণ আমি যে সবার কাছে চোর হয়ে গেলাম। লজ্জার কারণে ক্যাম্পাসে আড্ডা দিলাম না। আমি আর রাজু ক্লাসে চলে আসলাম। কেউ আমার দিকে তেমনভাবে তাকাচ্ছে না বা কেউ আমাকে নিয়ে কোনো রকম মন্তব্য করলো না। আমি ক্লাসে এসে রাজুর সাথে কথা বলতে লাগলাম। এমন সময় পূজা আর তার বান্ধবীরা ক্লাসে ঢুকলো। আমি আর রাজু কথা চালিয়ে গেলাম। দেখেছিস, চোর চুরি করে আবার কলেজে আসে। সেটাই তো দেখতে পাচ্ছি, চোরের লজ্জা শরম নেই। ঠিক বলেছিস, আমি হলে কবেই কলেজ ছেড়ে চলে যেতাম। আর চোর চুরি করেও রোজ কলেজে আসে। ওদের কথায় এত কষ্ট লাগলো যে চোখের অবাধ্য জল আর নিয়ন্ত্রণে থাকলো না, টপ টপ করে বেরিয়ে পড়তে লাগলো। আমার মনে হচ্ছে এইগুলো জল পড়ছে না, বরং আমার বুকের ভিতরে লুকিয়ে থাকা কষ্টগুলো জলে পরিণত হয়ে বের হচ্ছে। শুনেছি ছোট লোকেরা নাকি পরিশ্রম করে খায়, তাহলে আবার চুরি শিখলো কবে থেকে? যখন তারা কোনো কাজ পায় না, তখন কিভাবে চুরি করবে আর কিভাবে ছিনতাই করবে সেটা নিয়েই ভাবতে থাকে। যা বলেছিস। ওদের কথাগুলো আমার কাছে বিষাক্ত চুচের মতো লাগছে, যেটা আমার কলিজাকে ভেদ করে চলেছে। যদি ওদের মতো ছোট লোকের এতই টাকার প্রয়োজন হয়, তাহলে আমাদের কাছে আসতে পারে, আমরা তাদের ভিক্ষা দিয়ে দেব। তাও যেন তারা চুরি না করে। আমি আর সহ্য করতে না পেরে ক্লাস থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে ওয়াশরুমে গিয়ে চোখের জল দিতে লাগলাম। কিরে, চোখের জল লুকানোর চেষ্টা করছিস? তাছাড়া আর উপায় কি বল? দোষ, একদিন তুই দেখবি পূজা তার সব ভুল বুঝতে পারবে, আর সেই দিন সে মাপ চাইবে তোর কাছে। দরকার নেই আমার কাছে মাপ চাওয়ার, শুধু আমাকে অপমান করা ছেড়ে দিলেই হবে, আমার আর কিছু লাগবে না। সেই দিন হয়তো আর বেশি দূরে নয়, তুই একটু অপেক্ষা কর। এখন ক্লাসে চল। আমি আর রাজু আবার ক্লাসে আসলাম। আমরা ক্লাসে ঢোকার 1 মিনিট পর স্যার ক্লাসে আসলো। স্যার ক্লাসটা করাতে লাগলো। আমিও মন দিয়ে ক্লাসটা করলাম। ক্লাস শেষ হতেই আমি ব্যাগ নিয়ে বাইরে আসলাম। কিরে, কই যাস? আজকে ক্লাস করব না, বাড়িতে অনেক কাজ আছে। যাওয়া কি খুব দরকার নাকি? খুব। ওকে, তাহলে যা, দেখা হবে পরে। আচ্ছা, বাই। আমি ক্লাস না করে চলে আসলাম। ঘরে ব্যাগটা রেখে কাকুর রিক্সা নিয়ে বের হলাম। সারাদিন রিক্সা চালালাম। সকালেও কিছু খাই নাই, দুপুরেও কিছু না খেয়ে রিক্সা চালালাম। যে টাকাগুলো ইনকাম করেছি আজকে, সেইগুলো দিয়ে কিছু খাবার আমি কাকা কাকিদের জন্য নিয়ে নিলাম, আর হালকা আমিও কিছু খেয়ে নিলাম। তবু পেটে খিদায় ছুছু করছে। আমি হাসপাতালে কাকুর ক্যাবিনে যেতেই, কিরে তুই এসেছিস? এই নেন খাবারগুলো, খেয়ে নেন, আর মেডিসিনগুলো ঠিক মতো খাবেন। তুই থাকলে আমার অসুখ এমনিতেই ভালো হয়ে যাবে। তা বললে তো হবে না। আর কাকিমা, এই নেন, কাল যদি কাকুকে বাড়ি নিয়ে যেতে হয় তাহলে এই টাকাগুলো লাগবে। এই বলে আমি কাকির হাতে কিছু টাকা দিয়ে দিলাম। আমার কাছে টাকার কি দরকার, তোর কাছেই থাক বরং। না না, আমার কাছে থাকলে খরচ হয়ে যাবে, তার চেয়ে ভালো আপনিই রাখেন। কাকিমা আর কোনো কথা না বলে টাকাটা রেখে দিল। তোর বুঝে খুব কষ্ট হচ্ছে, তাই না? না, আমার কেন কষ্ট হবে বলো? আপনাদের আশীর্বাদ থাকলে আমার কোনোই কষ্ট হবে না। আমাদের আশীর্বাদ তোর সাথে সারা জীবন আছে বাবা। তোকে আশীর্বাদ করি উপরওয়ালা যাতে তোকে অনেক বড় করে। আচ্ছা কাকু, আমি যাই, কাল আবার আসবো। ওকে, তুই যা এখন। সময় মতো মেডিসিনগুলো খেয়ে নেবেন কিন্তু। আচ্ছা। আমি আর না দাঁড়িয়ে বস্তিতে চলে গেলাম। ঘরে ঢুকে শার্টটা ধুয়ে দিলাম, সাথে ফ্রেশ হয়ে নিয়ে বই পড়তে লাগলাম। সকালে উঠে কলেজ গেলাম না, কারণ আজকে কাকুর রিলিজ হবে, তাই ওইখানে আমার থাকা আবশ্যক।
তাই আমি কলেজে না গিয়ে হসপিটালে গেলাম। সেখানে ডাক্তারের সাথে কাকুর ব্যাপারে কথা বলতে লাগলাম। কাকুকে রিক্সায় বসিয়ে নিয়ে আমি বস্তিতে আসলাম। তারপর কাকুকে ধরে নিয়ে ঘরে এলাম। কাকু, যা লাগবে আমাকে বলবেন, আমি চাই রিক্সাটা নিয়ে যাই। তুই আজকে রিক্সা চালাস না, তোকে রিক্সা চালায় মানায় না। মানালেও মানতেই হবে, কিছু করার নাই। কিন্তু বাবা, আপনি একটু বেশি কথা বলেন। শরীর ভালো না তাই শুয়ে থাকেন, আমি আমার কাজ করে আসছি। কাকু আর কোনো কথাই বললো না। আমি কাকুকে রেখে রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম। দুপুরে কিছু খেয়ে নিলাম। খাওয়ার পর আবার রিক্সা চালাতে লাগলাম। রিক্সা চালিয়ে আসলাম। রাতে এসে দেখি কাকুর ঘরে রাজু বসে আছে। ওকে দেখে আমি খুব অবাক হয়েছে। কিরে, তুই এখানে? তুই আজকে কলেজে গেলি না, তাই ভাবলাম তোর কোনো বিপদ হলো না তো। তার উপর তোর আবার মোবাইল বন্ধ। তাই বলে তুই এই বস্তিতে চলে আসবি? কেন, আসতে পারি না নাকি? আরে না না, সেটা না। কোথায় তোরা আর কোথায় আমরা? তুই কিন্তু এখন মার খাবি। ওকে সরি। তা তুই আমার বাসা কেমন করে চিনলি? সকলকে বস্তির নাম জিজ্ঞেস করেছিলাম, আর সবাই দেখিয়ে দিল। বস্তিতে এসে এনার কাছে তোর নাম জিজ্ঞেস করেছি। ওকে, চল তোর ঘরে যাই। দাঁড়া একটু। তারপর আমি কাকুর হাতে কিছু টাকা দিয়ে দিলাম। এইবার চল। তারপর আমি রাজুকে নিয়ে চলে গেলাম আমার ঘরে। জানি তোর আমার ঘরে থাকতে খুব কষ্ট হবে। কেন? আমার কাছে তো ভালোই লাগছে। থাক, আর বলতে হবে না। হঠাৎ করে রাজু আমাকে জড়িয়ে ধরলো আর কেঁদে দিল। কি রে, তুই কাঁদছিস কেন? আর তোর কি হয়েছে? দোষ, তুই এত কষ্ট করে লেখাপড়া করিস তা জানা ছিল না, কিন্তু এত কষ্ট করে যে করিস তা আমার জানা ছিল না। হয়েছে হয়েছে, এবার কান্না বন্ধ কর। তুই কিভাবে পড়াশুনো করিস, আবার রিক্সাও চালাস, আবার ওদের খেয়ালও রাখিস। কি করব বল, সবই কপাল। আমি তো এমন পরিস্থিতিতে ছিলাম না, না আমাকে এরকম বানানো হয়েছে। এই নে, এইখানে কিছু টাকা আছে, এগুলা তুই রাখ। ধুর পাগল, আগেও একবার দিয়েছিস, এখন আর দেওয়া লাগবে না। তোকে রাখতে বলেছি, তাই তুই রাখবি। এই কথাগুলো বলে রাজু টাকাগুলো জোর করে ঢুকিয়ে দেয় আমার পকেটে। এইটা কোন কাজ করলি তুই? এটাই কাজ। আচ্ছা, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। তুই এবার আমার জন্য খাবার নিয়ে আনতে গেলি কেন? তুই আর আমি একসাথে আজ এক ঘরে এক বস্তিতে খাবো, তাই নিয়ে এসছি। তুই একটা পাগল। বন্ধুত্বের পাগল। তারপর আমার রাজু একসাথে খাবারগুলো খেয়ে নিলাম। দোষ, আমি যাই, নইলে আমার দেরি হয়ে যাবে। ওকে, সাবধানে যাস। রাজু চলে গেল। আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। ব্যস্ততা কেটে উঠতেই গভীর রাত হয়ে যায়, তাই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে কলেজে গেলাম। ক্যাম্পাসে দাঁড়ালাম না পূজার ভয়ে, তাই ক্লাসে আমি আর রাজু চলে আসলাম। মনে মনে যে ভয়টা পাচ্ছি ঠিক সেটাই হলো। পূজা তার ফ্রেন্ডরা আমাকে অপমান করার জন্য ক্লাসে চলে আসলো, আর আমাকে প্রত্যক্ষভাবে অপমান না করে পরোক্ষভাবে অপমান করতে লাগলো। এই, তোরা জানিস একটা কথা? আগে আমাদের ক্লাসে একটা ছোট লোক ছিল, আর এখন একজন রিক্সাওয়ালাও আছে। আমি পূজার কথাগুলো শুনে অবাক হয়ে গেলাম। এই মেয়ে কিভাবে জানে যে আমি রিক্সা চালাই? না রে, জানতাম না। বলতো সেই ছেলেটা কে? কে আবার? ওই ছোট লোকটা এখন রিক্সা চালায়। আমাদের কলেজের মান সম্মান সব ডুবিয়েছে। এখন ওর সাথে কথা বলতেই ভালো লাগবে না। রিক্সা চালানোর পর থেকেই ছোট লোকটার গায়ের থেকে বাজে দুর্গন্ধ বের হচ্ছে। তুই ঠিক বলেছিস। দেখিস না, একটা জামা কয়দিন পরে আসে। আরো কত কি যে দেখতে হবে আমাদের, সেটা ভগবানই ভালো জানে। কলেজে একবার ছোট লোক ভর্তি হয়েছিল, এরপর চোরের রূপ নিয়েছিল, আর এখন আবার রিক্সাওয়ালার রূপ নিল। আমি ওদের কথা শুনেও চুপচাপ রয়েছি। ওদের অপমান শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি, তাই চোখ দিয়ে জলও পড়ছে না। তবে রাজু অনেক রেগে গিয়েছে। আমি তাকে সান্ত্বনা দিয়ে বসিয়ে রাখলাম। ভাই,
আমার মন চাচ্ছে আমি ওদের হাতগুলা ভেঙে দিই। এত রাগ কেন তোর? বলেছে তো আমাকে, তোকে তো আর বলছে না। ভাই, তোকে কেউ কিছু বললে আমার খুব কষ্ট হয়, তাই তোর নামে বাজে কথাগুলো আমি সহ্য করতে পারি না। তুই তো বলেছিস যে অপেক্ষা করতে, ওরা নাকি ওদের ভুল বুঝতে পারবে। তাহলে তুই রেগে যাচ্ছিস কেন? ওকে। আমিও আর কোনো রকম কথা বাড়ালাম না। স্যার ক্লাসে এসে ক্লাস করাতে লাগলো। ক্লাস শেষ করে আমি চলে আসলাম বস্তিতে। এসে কাকুর সাথে খাবার খেয়ে আমি রিক্সা নিয়ে বের হলাম। রিক্সা চালাতে চালাতে হঠাৎ একটা গাড়ির সাথে ধাক্কা খেলাম, আর সাথে সাথে আমি পড়ে যাই, আর রিক্সাটা কিছুটা ভেঙে যায়। রিক্সার ভাঙা অবস্থা দেখে আমার প্রাণটা কেঁদে উঠল, কারণ আমার এত সামর্থ্য নেই যে রিক্সাটা মেরামত করব। আমার হাত পাটা কিছুটা ছুলে যায়। এমন সময় গাড়ি থেকে একজন লোক নেমে এলো, যাকে দেখে আমি খুবই অবাক হয়ে যাই, কারণ তার সাথে আমার আত্মার সম্পর্ক। লোকটা হচ্ছে আমার মামা। মামা আমাকে দেখেই দৌড়ে চলে আসলো আমার কাছে। তোর কিছু হয়নি তো? না, আমার কিছু হয়নি। তোর তো অনেক জায়গায় কেটে গেছে, চল মেডিসিন কিনে দিই। না, আমার লাগবে না, আমি ঠিক আছি। আরে চল তো। তারপর মামা আমাকে একটা ফার্মেসিতে নিয়ে গেলেন, কিছু মেডিসিন কিনে দিল আর আমার হাতটা ব্যান্ডেজ করিয়ে দিল। তোর সাথে আমাদের কিছু কথা ছিল। কিন্তু আমার কোনো কথা নেই তোমাদের সাথে। প্লিজ একবার আমার সাথে চল, প্লিজ। মামা এমনভাবে অনুরোধ করলো যে আমি আর না গিয়ে থাকতে পারলাম না। মামা আমাকে গাড়িতে বসে নিয়ে চলে গেল একটা বাড়িতে, যে বাড়িটিতে আগে আমি, আমার মা বাবা থাকতাম। আজ সেই বাড়িতে মামার পরিবার থাকছে। মামা আজ হঠাৎ করে সেই বাড়িতে নিয়ে গেল। বাড়িটাকে দেখে চোখটা ভিজে উঠল, তবু মনকে শক্ত করে বাড়ির ভেতরে গেলাম। আমাকে দেখে দিদুন খুব খুশি হয়ে গেল। তিনি আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি আর কিছুই বললাম না, কিন্তু মনের ভিতরে কেমন একটা খটকা রয়েই গেল। আজ হঠাৎ তারা কেন এমন ভক্তি দেখাচ্ছে, মাথায় তো আমার কিছুই ঢুকছে না। তারা সবাই আমাকে একটা রুমে নিয়ে গেলেন, যেখানে একজন বয়স্ক লোক শুয়েছিলেন। আমি ভালো করে তাকিয়ে দেখি তিনি আর কেউ নন, বরং আমার দাদু। বাবা দেখো, রাহুল এসেছে, এই পরিবারের বড় প্রদীপ জ্বলেছে। দাদু আস্তে আস্তে আমার দিকে তাকালেন আর হাত দিয়ে আমাকে কি জানি ইশারা করতে লাগলো। আমি তার কাছে গিয়ে তার বুকে মাথা রাখলাম। তিনি আমাকে নানান কথা বলল, সব কথা তার মুখ দিয়ে আটকে যাচ্ছে, তবু অনেক কিছুই বলল। আমি আসামির ন্যায় দাঁড়িয়ে আছি আর তাদের আচরণগুলো দেখতে লাগলাম। দেখলাম দাদু আমাকে ধরে কেঁদে দিয়েছেন। তারপর তারা সবাই মিলে আমাকে একটা রুমে বসালো। দেখ রাহুল, আমরা তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তোকেই তোর বাড়ি থেকে বের করে দিয়েছি, প্লিজ আমাদের মাফ করে দে। না না, এইভাবে বলবেন না। আমি একজন রিক্সা চালক, তাই এইসবের আর যোগ্য আমি নই। আমরা জানি তুই আমাদের মাফ করতে পারিস নাই। জানিস তোকে কেন এখানে ডাকা হয়েছে? না, কেন? তোকে বের করে দেওয়ার কয়েকদিন পর বাবা পরপর 2 বার স্ট্রোক করেন। অনেক ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। বাবা মাঝে মাঝে খুব অদ্ভুত আচরণ করতেন, তাই আমরা একটা কবিরাজ এনে দেখিয়েছিলাম। তিনি বলেছিল যে বাবার কঠিন ব্যামো অসুখ হয়েছে, যখন তখন তিনি মারা যেতে পারেন। শুধু তাই নয়, তোর নানা প্রতি রাতেই তোকে স্বপ্ন দেখতো। তাই তো নানা বলেছে যে মরার আগে কোনো পাপ করে যেতে চান না, তাই তিনি তোর সব সম্পত্তি তোর নামে করে দিয়েছে। আমি এখন কি করব? আমি চাই তুই আমাদের সাথে থাক, আমরা আগের মতো একসাথে মিলেমিশে থাকবো। না, তা হয় না। আমার স্থান যেখানে, ওখানে আমাকে থাকতে হবে, ওই বস্তিতে। আজ থেকে তুই এইসবের মালিক, আর তুই চাইলে আমাদের বের করে দিতে পারিস। ছি ছি, আপনারা আমাকে লজ্জায় ফেলে দিচ্ছেন তো। তোকে দেখে এখন আমরা তোর কাছে অপরাধী হয়ে গেলাম। না না, সে কথা বলবেন না। আমি পারবো না আপনাদের সাথে থাকতে। কেন? তুই জানিস আমি তোকে কত খুঁজেছি, সারা শহর খুঁজেছিলাম তোকে আমি। মামা, আপনি যে রিক্সাটা ভেঙেছিলেন তার কি হবে? একজন গরিব কাকুর রিক্সা ছিল এটা। আজকে আমি একটা অটো কিনে দিব ওনাকে। তাহলে আমি এখন যাই? সে কি, কোথায় যাবি এখন? বস্তিতে, সেটাই যে আমার একমাত্র ঠিকানা। তুই আমাদের সাথে থাকবি না? আমি আসবো সেই দিন যেদিন আমি বিয়ে করে ঘরে বউ তুলব। দাঁড়া, তোকে একটা জিনিস দিব।
কি? এই নে ক্রেডিট কার্ড, যখন টাকা লাগবে তুলে নিবি। না না, আমার টাকার দরকার নাই। এইগুলো সব তোর টাকা, আমার না, তাই তোকে নিতে বলেছি। কিন্তু মামা। আর কোনো কিন্তু না, তুই এখন চুপচাপ কার্ডটা নে। আমি আর কোনো রকম কথা না বলে কার্ডটা নিয়েই নিলাম। আজ আমার অনেক খুশি লাগলো যে আমি আমার পরিবারকে ফিরে পেয়েছি। যেখানে আমার রিক্সাটা ছিল আমি সেইখান থেকে কোনো মতে রিক্সাটা ঠেলতে ঠেলতে মেরামত করতে দিয়ে এলাম। রিক্সা ঠেলার সময় পূজা আমাকে দেখে ফেলেছে আর আমাকে ফলো করতে লাগলো। পূজা যে আমাকে ফলো করছে সেটা আমি টেরও পেলাম না। দেখি এই ছোট লোকটা কি করে আজকে, ওর পরিবার কি, কোথায় থাকে, সব জানতে পারবো আর কলেজে গেলেই অপমান করতে পারবো। পূজা আমাকে ফলো করতে লাগলো। আমি বস্তির দিকে হাঁটা ধরলাম। বস্তির পাশেই ছিল মায়ের সমাধি, সেখানে এসে বসে পড়লাম। ছোট লোকটা কার সমাধির সামনে বসে আছে? কে মারা গেল তার? আমি মায়ের সমাধির সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম আর মায়ের কথাগুলো মনে পড়তেই অঝরে কাঁদতে লাগলাম। এ কি, ছোট লোকটা আবার কাঁদছে কেন? ওইখানে কাঁদার কি আছে? দেখি পরে কি করে। আমি মায়ের সমাধির সামনে বলতে লাগলাম, মা গো, কেমন আছো? আমি খুব ভালো আছি, আমাকে নিয়ে তুমি চিন্তা করো না। জানো মা, আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন, কারণ আজ আমি আমার পরিবারকে আবার ফিরে পেয়েছি। থাক, সেসব কথা নয়, আজকে বলবো না। মা গো, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যাতে অনেক বড় হতে পারি। মা, তুমি আমাকে আশীর্বাদ করো যাতে আমি কলেজের সকলের কাছে প্রমাণ করতে পারি যে আমি চোর নই। মা গো, আজ একটু আমার কাছে আসবে? তোমাকে আজ অনেক দিন হলো দেখি না, তোমার আদরও পাই না অনেক দিন ধরে। প্লিজ মা, আমাকে একটু আদর করবে? আমার বুকটা যে ফেটে যাচ্ছে, আমি যে আর মানুষের অপমান অবহেলা সহ্য করতে পারছি না। অনেকে আমার জন্য তোমাদের গালাগালিও করে। মা, এর জন্য আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। এইগুলো বলছি আর চিৎকার করে কান্না করতে লাগলাম। এদিকে পূজার চোখ আর শুকনো রইল না, স্রোতের মতো বইতে লাগলো তার চোখের জল। আর পূজা নিজেকে বড্ড অপরাধী মনে করছে। এইদিকে আমি সমাধির সামনে থেকে উঠতেই বস্তির দিকে ঢুকতেই কাকুর সাথে দেখা। কিরে, তোর কি হয়েছে? কই, কিছু না তো। তাহলে তোর হাতে পায়ে ব্যান্ডেজ কেন? আমি চুপচাপই রইলাম, কাকুকে কিছুই বললাম না। কিরে, বলবি তো কিছু? আসলে কাকু, কি হয়েছে, আজকে রিক্সাটা না একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়, তাই আমার এই অবস্থা। তোর কিছু হয় নাই তো বাবা? না না, আমার কিছু হয় নাই। রিক্সা এখন কোথায়? গ্যারেজে দিয়ে এসেছি। ওকে, তুই ঘরে গিয়ে খাবার খা, আমি একটু গ্যারেজ গিয়ে দেখি। এই বলে আমি ঘরে ঢুকলাম আর আমার অজান্তেই পূজা সব দূর থেকে দেখে নিয়েছে। কাকু, ছেলেটা কে ছিল যার সাথে আপনি এতক্ষণ কথা বলছিলেন? আর বলল না মা, ওর নাম রাহুল। ও হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে অভাগা সন্তান। চলুন আমরা একটা জায়গায় বসে কথা বলি। চলো। তারপর কাকু আর পূজা একটা গাছের নিচে বসলো। কিন্তু মা, তুমি কে? তোমাকে তো চিনলাম না। আপনি আমাকে চিনবেন না, আমি রাহুলের সাথে পড়ি। ও, তা আমার কাছে কি জানতে চাও? রাহুলের পরিবার কে, সে কি করে, এইসব বলুন। রাহুলের পরিবার বলতে এই ব্যক্তি, তবে তার পরিবার মানে জন্মের কয়েক মাস পর ছেলেটার বাবা মারা যায়, তারপর কয়েকদিন আগে ওর মা মারা যায় একটা দুর্ঘটনায়। তাহলে ও কিভাবে নিজের পড়াশোনার খরচ দেয়? ওকে থেকে আমার খুব মায়া হয়েছিল, তাই আমি ওর দায়িত্ব নিয়েছি। এই বস্তির মানুষ ওকে কিছু খেতে দিলেও খায়, নইলে না খেয়ে সারাদিন কেটে দেয়। এইসব কথা শুনে পূজার চোখ দিয়ে জল পড়ছে। কি হলো মা, তুমি কাঁদছো কেন? কই না তো। আচ্ছা কাকু, ও কোনো কাজ করতে পারে না? করে তো, মাঝে মাঝে টুকিটাকি কাজ করে। এই তো কয়েকদিন আগে আমার খুব জ্বর হয়েছিল, সে আমার রিক্সা চালিয়ে যে টাকা পেয়েছিল সেই টাকা দিয়ে আমার চিকিৎসা করেছিল। ও, ছেলেটা অনেক ভালো। জানি না এমন ছেলে এই জগতে আর পাওয়া যাবে কিনা, নিজের পড়াশোনা বাদ দিয়ে আমার জন্য এত কিছু করবে। থাক কাকু, আপনি আর কাঁদবেন না। ও হচ্ছে এতিম, বাবা মায়ের ভালোবাসা ছেলেটা বেশি পায়নি। ওকে কেউ কিছু বললে আমার খুব কষ্ট হয়। ওর বাবার কি কোনো সম্পত্তি ছিল না? ওর বাবা ছিল একজন বড় বাপের ব্যবসায়ী। তাহলে রাহুল বস্তিতে কেন থাকে? ওর মা মারা যাওয়ার পর এই পরিবারের লোকেরা
ওর সম্পত্তি জোর করে দখল করে নেয় আর ওকে রাস্তায় বের করে দেয়। পরিবারের লোক যে এমন করতে পারে তা তো আমার জানাই ছিল না। আচ্ছা, তুমি গিয়ে রাহুলের সাথে দেখা করে এসো। না না না, আজকে না, আরেকদিন। আমি তাহলে আসি কাকু। আচ্ছা, সাবধানে যেও। পূজা জায়গাটি ছেড়ে দিল, কিন্তু ছেড়ে দিতে পারলো না হাজারো অনুতপ্ত হওয়ার কষ্ট। রাস্তা দিয়ে হাঁটছে আর সে ভাবছে, আমি কিভাবে রাহুলের সাথে এত খারাপ ব্যবহার করলাম। দিনের পর দিন আমি ছোট লোকটাকে অপমান করলাম, পুরো কলেজের সামনে ছেলেটাকে চোর বানিয়ে দিলাম। ওকে অনেক কথা বলে আমি অপমান করেছি। আমি জানি না আমি কি ওর কাছ থেকে মাফ পাবো কিনা, তবে আমি ওর কাছে মাফ চাইবো। আর কোনো দিন আমি ওকে অপমান করব না। না, ছি, আমি এতটা নিচে নামতে পারলাম যে একটা এতিম সন্তানকে এইভাবে সমাজের চোখে ছোট করে দিলাম। পূজা এসব মনে মনে ভাবছে, আর এদিকে আমি কাকুর রিক্সা ভাঙার কারণে টেনশন করতে লাগলাম। টেনশনের কারণে ঠিকমতো খাওয়াটাই হলো না। এইভাবে কেটে গেল সারাটা দিন। রাত্রে দরজা আটকিয়ে পড়তে বসলাম। এমন সময় দরজায় কে জানে টোকা দিল। দরজা খুলে দেখি মামা। আরে মামা, তুমি এখানে? তোকে দেখতে আসলাম। বাইরে দাঁড়িয়ে থাকবো নাকি? না না, ভিতরে আসো। মামা ভিতরে এসে পরিবেশটা দেখতে লাগলো। তুই এইখানে থাকিস কিভাবে? কি করব, নিয়তি যে আমাকে এখানে পাঠিয়েছে। তুই কিন্তু আমাকে ছোট করছিস। এমা না না, আমি তোমাকে ছোট করলাম কই? শোন, তুই যে রিক্সা ভেঙেছিলি, আমি তার জন্য একটা অটো নিয়ে আসছি। কই অটোটা? বাইরে আছে, দেখবি চল। এখন না, পরে দেখবো। আয় না আমাদের সাথে, একসাথে থাকবি। আমি তো একবার বললাম যে যেদিন বিয়ে করব সেই দিন যাবো ওই বাড়িতে। ওকে, তাহলে আমি এখন যাই, আমার কাজ আছে। ওকে, সাবধানে যেও। মামা চলে গেল। আমি বাইরে বেরোলাম অটোটা দেখার জন্য। দেখলাম গলির সামনে একটা সুন্দর অটো ফুল দিয়ে সাজানো আছে। অনেক সুন্দর একটা অটো। আমি দ্রুত রমেশ কাকুকে ডাক দিলাম। কাকু, ও কাকু, কই আপনি? কি হলো, ডাকছিস কেন? এখানে অটোটা কার? সেটাই তো, এটা তো আগে দেখি নাই। কি সুন্দর অটো রিক্সা। এইটা আপনার জন্য। মজা করার বয়সটা আর মনে হয় গেল না। সত্যি বলছি, এটা তোমার জন্য। আমার মামা নিয়ে এসেছে। বলিস কি? তাহলে শোনো সব ঘটনাটা। রিক্সা ভাঙা থেকে শুরু করে যা যা ঘটেছে আমি সব ঘটনাগুলো আমার কাকুকে বললাম। এখন তুই কি করবি? আমি ওদের বলে দিলাম যে বিয়ের পরে যাব। তুইও পারস বটে। যাক, ওপরওয়ালা তো তোর সবকিছু ফিরিয়ে দিয়েছে। তা তোর কার্ড থেকে কিভাবে টাকা বের করবি? সেটা সিস্টেম আছে। আগে বলো, তোমার কাছে অটোটা কেমন লাগলো? অনেক সুন্দর হয়েছে। তোমাকে আর কখনো কষ্ট করতে হবে না, আর পায়ে চেপে রিক্সা চালাতে হবে না। ওকে কাকু, তাহলে আমি ঘরে যাই। তুমি একটা তালা দিয়ে রাখো, ঠিক আছে? ওকে। আমি আমার রুমে এসে পড়তে লাগলাম। অন্যদিকে, কি রে, খাচ্ছিস না কেন? কখন থেকে দেখছি তুই মনমরা হয়ে আছিস। মা, আজকে খেতে ভালো লাগছে না আমার। তোর শরীর খারাপ নাকি? না, সব ঠিক আছে। আজকে আমি খাবো না, আজকে আমার মনটা ভালো নেই। এই বলে পূজা তার ঘরে চলে গেল আর দরজা আটকে দিয়ে কান্না করতে লাগলো। এই ভেবে যে সে একটা এতিম ছেলের উপর এতদিন অত্যাচার করলো, অথচ রাহুলের বাবা মা কেউ নেই তার সাথে, তার পরিবারটাও নেই। বেচারা ঠিকমতো 3 বেলা খাবার খেতেও পারে না। এইসব ভাবছে আর নিজের ভুলের জন্য কাঁদছে। মেয়েটার হঠাৎ কি হলো? সেটাই তো, বাহির থেকে আসার পর দেখি মেয়েটাকে বিষণ্ণ লাগছে। আর এইদিকে আমি পড়া শেষ করে কাকুর সাথে দুমুঠো ডাল ভাত খেয়ে নিজের ঘরে চলে আসলাম। পরের দিন ক্যাম্পাসে রাজুর সাথে হাঁটতে লাগলাম। দোস্ত, আমি আমার হারানো সবকিছু ফিরে পেয়েছি রে। মাকে ফিরে পেয়েছিস? সেটা পেলে তো এই দুনিয়াতে সব থেকে খুশি আমি হতাম। এখন বল, তুই কি কি ফিরে পেয়েছিস? তাহলে শোন কালকের কাহিনী। রাজুকে আমি কালকে কি হয়েছিল সবকিছু খুলে পড়লাম। বাহ, এটা তো খুব খুশির খবর। ভাইয়া, আপনাকে পূজা আর তার বান্ধবীরা ডাকছে। হঠাৎই একটা মেয়ে এসে কথাটা বলে গেল। চল, আজকে আমি আবার যাব।
বলেছিলাম না এই ব্যাপারে তুই কিছুই বলবি না। দেখ, তোর এখন সব হয়েছে, তাই ওরা তোকে অপমান করার যোগ্য না। আচ্ছা, আমি গিয়ে দেখি না কি বলে। তুই আজ প্রতিবাদ করবি? আচ্ছা দেখি। রাজুর কাছ থেকে পূজার দিকে হাঁটা ধরলাম। কাছে গিয়ে কিছুটা অন্যরকম খেয়াল করলাম, দেখলাম পূজার হয়তো মন খারাপ। কি রে, কিছু বলছিস না কেন? ছোট লোকটা তো এসেছে তোর কাছে। প্রথমে ভেবেছিলাম থাপ্পড়টা হয়তো আমার গালে পড়েছে, পরে দেখি না, আমার গালে মারেনি, পূজা তার বান্ধবীর গালে মেরেছে। যেটা দেখে সবাই অবাক, সবচেয়ে বেশি অবাক হয়েছে তার বান্ধবী। তুই আমাকে মারতে পারলি? হ্যাঁ মারলাম। তুই কোন সাহসে ওকে ছোট লোক বলছিস? আমরা তো ওকে এই নামেই ডেকে এসেছি। আর এই নামে ওকে কেউ ডাকবি না। পূজার বান্ধবী আর আমি রীতিমতো অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আজকে পূজার কি হলো? নাকি এইটাও তাদের কোন রকম নতুন চাল? পূজা হঠাৎ করে আমার দিকে মায়াবী দৃষ্টিতে তাকালো। আমি চোখটা নামিয়ে ফেলি। এই, তোরা রাহুলের কাছে মাফ চা এখন। আগে যা যা করেছিস তার জন্য সবাই ওর কাছে মাফ চাইবি। কি বলছিস তুই এইসব? তোর কথা তো কিছুই বুঝতে পারছি না। থাপ্পড় কি খাবি, নাকি কলেজ থেকে বেরিয়ে যাবি, নাকি মাফ চাইবি? কোনটা করবি? পূজার বান্ধবীরা আমার কাছে মাপ চাইতে লাগলো। আমি পূজার কাণ্ড দেখে হা করে দাঁড়িয়ে রইলাম। রাহুল, তুমি ওদেরকে মাফ করে দাও। দিয়েছি। হঠাৎই পূজা আমার হাতটা ধরে আমাকে আরেক জায়গায় নিয়ে গেল। ওর প্রতিটা কাজ আজ আমাকে অবাক করে দিচ্ছে। ও আমাকে একটা নিরিবিলি জায়গায় আনলো। রাহুল, আমি তোমার সাথে এতদিন অনেক খারাপ ব্যবহার করেছি, তোমাকে অনেক অপমান করেছি। আমি সবার সামনে তোমাকে থাপ্পড়ও মেরেছি, পুরো কলেজে তোমাকে চোরও বানিয়ে দিয়েছিলাম। প্লিজ রাহুল, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আমি পূজার সাথে কি কথা বলবো? এতটাই অবাক হলাম যে আমার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। নাকি আমি স্বপ্নের মধ্যে আছি, এইসব ভাবছি মনে মনে। কি হলো, আমাকে কি মাফ করা যায় না? আজকে আপনার কি হয়েছে? আপনার শরীর ঠিক আছে তো? আমি ঠিক আছি। প্লিজ রাহুল, তুমি আমাকে মাফ করে দাও। না না, আপনি কেন আমার কাছে মাপ চাচ্ছেন? আমার প্রতি কেন রাগ নেই? তুমি রাগ করে এসব কথা বলছো। তুমি যদি আজ আমাকে ক্ষমা না করো তাহলে আমি সারা জীবন নিজের কাছে অপরাধী হয়ে থাকবো রাহুল। সত্যি আপনার উপর আমার সব অভিমান চলে গেছে। এখন গেছে মানে? আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এটাই অনেক বেশি। তার জন্য আমি অনেক খুশি। আমি তোমাকে আর কোনো দিনও কষ্ট দেব না। দিলেন তো নিজের শরীরটা নষ্ট করে। কিভাবে? একজন চোর, ছোট লোক আর রিক্সাওয়ালার হাত ধরে নিজের পবিত্রতাকে কেন অপবিত্র করলেন? প্লিজ এইভাবে বলো না। আমি সত্যি খুব অনুতপ্ত হয়েছি, নিজের ভুল বুঝতে পেরেছি। তুমি আমাকে প্লিজ মাফ করে দাও রাহুল। বারবার মাপ চাচ্ছেন কেন? আপনি এতদিন যা করেছেন সব তো ঠিকই করেছেন, তাহলে মাপ চাওয়ার কি আছে? আমি মানুষ চিনতে ভুল করেছি, তাই তোমাকে এতটা কষ্ট আর এতটা অপমান করেছি আমি। এইবার তো বুঝতে পেরেছেন, তাহলে আমাকে আর বিরক্ত করবেন না। এই বলে আমি সেখান থেকে চলে আসলাম। পিছন থেকে পূজা অনেক ডেকেছে, আমি শুনেও না শোনার ভান করে চলে এসেছি। ক্লাসে এসে রাজুর সাথে কথা বললাম। কিরে, আজকেও অপমান করলো নাকি? কিরে, কি হয়েছে বলবি তো? একটা জিনিস খুব ভাবাচ্ছে রে আমাকে। কি বল আমাকে। পূজার এত পরিবর্তন আসলো কিভাবে? মানে সব কিছু খুলে বল। সব বলে দিলাম রাজুকে আমি। রাজু আমার কথাগুলো শুনে অবাক হয়ে আছে। কি বলছিস কি এসব? পূজা এইগুলো বলেছে? এইগুলোই বলেছে। এখানে কি ওদের কোনো চাল আছে নাকি? মনে হয় না। কিভাবে বুঝলি? আমি পূজার চোখের দিকে তাকিয়ে বুঝলাম ওর চোখে হয়তো এবার কোনো মিথ্যে ছাপ নেই। ওকে, এইসব নিয়ে পরে কথা বলবো, এখন ক্লাস করি। সেটাই। একটু পর পূজা ও তার ফ্রেন্ডরা ক্লাসে ঢুকলো। আমাকে নিয়ে আর কোনো রসিকতা করলো না। আমি আমার মতো করে ক্লাসগুলো করতে লাগলাম। আমি আর রাজু সবগুলো ক্লাস করলাম। ক্লাস করে আমি আর রাজু ক্যাম্পাস দিয়ে হাঁটছি। প্লিজ রাহুল, আমাকে মাফ করে দাও। হঠাৎই পূজা কোথায় থেকে চলে আসলো। আপনি আবার কেন আসলেন আমার কাছে?
একটা বার কি আমাকে মাফ করা যায় না? যেই ব্যবহার আপনি রাহুলের সাথে করেছেন সেটার জন্য কি আপনি মাপ চাওয়ার যোগ্য? পূজা কিছু বলতে যাবে ঠিক তখনই রাজু ওর হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে চলে আসলো। কি রে, এখানে আনলি কেন? ওই মেয়ে যাতে তোর কাছ থেকে দূরে থাকে তাই নিয়ে আসলাম। আচ্ছা, আমি যাই তাহলে। ওকে, সাবধানে যাস। আমি বস্তিতে রওনা দিলাম। রাস্তা দিয়ে হাঁটছি আর পূজার কথা ভাবছি। আচ্ছা, পূজার হঠাৎ করে এতটা পরিবর্তন কি করে হলো? ও তো আমাকে অনেক ঘৃণা করতো, তাহলে ওর মধ্যে এত পরিবর্তন কি করে হলো? পূজার চোখ তো বলে দিচ্ছে যে সে খুব অনুতপ্ত। পূজার কথা ভাবতে ভাবতে বস্তিতে এসে পড়েছি। নিচের ঘরে এসে ফ্রেশ হয়ে ঘরে থাকা কিছু শুকনো খাবার খেয়ে নিলাম। কিছুক্ষণ পর কাকু ঘরে ঢুকলো। আরে কাকু, আপনি আমার ঘরে? কেন, আসতে পারি না নাকি? আরে ধুর, কি বলছেন? আপনি আসবেন না তো কে আসবে? বাবা, তোর সাথে একজন দেখা করতে আসছে। কে এসেছে? সেটা তুই দেখে নে। কই মা, ভিতরে আসো। হঠাৎ একটা মেয়ে আমার সামনে আসলো। মেয়েটার দিকে তাকিয়ে আমি হা করে তাকিয়েই রইলাম, কারণ আমার সামনে পূজা দাঁড়িয়েছিল। কাকু, এই মেয়ে এখানে কিভাবে আসলো? এই মেয়ে তো আগেও একবার এসেছিল। ও আচ্ছা, তোরা কথা বল, আমি বাইরে যাচ্ছি। হুম। আমাকে এখানে দেখে খুব অবাক হচ্ছে, তাই না? আপনি আমার বস্তিটা চিনলেন কিভাবে? আর আপনি আমার বস্তিতে আগেও এসেছিলেন? আগে একবার তোমাকে রিক্সা নিয়ে বস্তিতে আসার সময় তোমাকে আমি দেখেছিলাম, তাই আমিও তোমার পেছন পেছন এসেছিলাম। ও, তা আজকে আবার কেন আসলেন? আমি প্রায় এখানে আসি। তা কেন আসেন এখানে? এইখানে একজন মায়ের কবরের কাছে আসি, যিনি তোমার মতো একজন উদার মন আর পরোপকারী ছেলের জন্ম দিয়েছিলেন। আপনি আমার মায়ের সমাধির সামনে আসেন? আমি তোমার নামে সবকিছু জানি, আর তোমার পরিবারের ব্যাপারেও আমি সবকিছু জানি। সব কিভাবে জানলেন আপনি? আমাকে রমেশ কাকু সব বলেছিলেন। ও, তোমার এইখানে আমার একটা অনুরোধের জন্য আমি ছুটে আসলাম। কিসের? তুমি আমাকে প্লিজ মাফ করে দাও। বললাম তো আপনার ওপর কোনো রাগ নেই আমার। তোমার চোখ বলে দিচ্ছে যে তুমি আমাকে কতটা ঘৃণা করো। তা যদি বুঝতেই পারেন তাহলে আপনি আর আমার সামনে আসবেন না। পূজা এর মধ্যেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আজ এই ছুরি দিয়ে নিজেকে আমি রক্তাক্ত করে ফেলবো। আমি তাকিয়ে দেখি পূজা একটা হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। কি পাগলামো করছেন আপনি? হাত থেকে ছুরিটা ফেলে দিন। তোমার কাছে হয়তো এটা পাগলামি মনে হচ্ছে, কিন্তু আমার কাছে নয়। আমি কিন্তু সত্যি বলছি। পূজা কিছু বুঝে ওঠার আগেই আমি ওকে ঝাপটে ধরে ওর হাত থেকে ছুরিটা কেড়ে নিই। পাগল হয়ে গেছেন নাকি? এগুলো নিয়ে কেউ মজা করে? পূজা কিছু না বলে চুপচাপ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি তোমার মাফ পাওয়ার জন্য এত কিছু করছি, আমাকে কি একবারও মাফ করা যায় না? আমি আর কিছু না বলে চুপচাপ পূজার হাত ধরলাম। পূজা খুব অবাক হয়ে তাকিয়েছিল। হাত ধরার জন্য মাফ করবেন, তবে সত্যি বলছি আপনার উপর আমার কোনো রাগ নেই। আমি আপনাকে মাফ করে দিয়েছি। সত্যি বলছো? সত্যি। পূজা হঠাৎ একটা কাজ করে বসলো, যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। পূজা আমাকে জড়িয়ে ধরেছে। আমি ওর কাজে খুব অবাক হয়ে গেলাম। এই কি করছেন আপনি? এগুলো ছাড়ুন আমাকে। এই বলে আমি পূজাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। সরি, আসলে আমি বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে। তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড, ঠিক আছে? এতিমের সাথে বন্ধুত্ব করলে তো আপনার সম্মান কমে যাবে। তা কি দরকার এসবের? তুমি বেশি বেশি বলছো। আমি যা বলছি তাই হবে। আজ থেকে আমরা ফ্রেন্ড, ওকে? পারবেন তো আমাকে বন্ধুর চোখে দেখতে? পারবো, আর আমাকে তুমি করে বলতে হবে। না না, তুমি করে বললে কেমন জানি দেখাই। আপনিই ঠিক আছে। না, আমাকে তুমি করেই বলতে হবে। ওকে ওকে, বলবো। গুড। এবার তোমার নাম্বারটা দাও তো। আমার নম্বর নিয়ে আপনি কি করবেন? আবার আপনি? ও সরি। তা কি করবে আমার নাম্বার দিয়ে? কেন, ফ্রেন্ড কি কল করতে পারে না?
হ্যাঁ পারে, কিন্তু আর কোনো কিন্তু নয়, এখন নাম্বার দেবে হ্যাঁ কি না। আমি ভয়ে ওকে নাম্বারটা দিয়ে দিলাম। নইলে যে আবার কি করে বসে আল্লাহ ভালো জানে। ওকে, তাহলে আমি আজকে আসি। আচ্ছা বাই। এই বলে পূজা চলে গেল। আমি আর কিছু না ভেবে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। এলিয়ে দিতেই ঘুম লেগে গেছে 2 চোখে। ঘুম থেকে উঠে দেখি বিকেল হয়ে গেছে, তাই বস্তির পাশে কিছুক্ষণ হাঁটাচলা করলাম। সন্ধ্যায় ঘরে এসে পড়তে বসলাম। এমন সময় কাকু আসলো ঘরে। কিরে কি করিস? এই তো মাত্রই পড়তে বসলাম। ও পড় তাহলে। কিছু বলবেন? সকালে তোর মামা এসেছিল তোর সাথে দেখা করার জন্য। তা কেন এসেছিল জিজ্ঞাসা করেছেন? সে কারণ তো এখনো বলে নাই। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি যাই, পরে আসবো। কাকু চলে গেলে আমিও পড়ায় মন দিই। পড়তে পড়তে গভীর রাত হয়ে যায়। এমন একটা সময় অচেনা নাম্বার থেকে কল আসলো। হ্যালো, কে বলছেন? আমি ইসরাত বলছি। ও তুমি? তা এত রাতে কি মনে করে কল দিয়েছ? তুমি কি ঘুমিয়ে পড়লে নাকি? না, মাত্র পড়া শেষ করলাম। তুমি এত রাত পর্যন্ত পড়াশোনা করো? তা তুমি ঘুমাও নাই কেন? কি করব, আমার যে আজকে কিছুতেই ঘুম আসছে না। শরীর খারাপ নাকি? না, সবই ঠিক আছে, কিন্তু কেন জানি না আমার ঘুমই আসছে না আজকে। ও, রাত্রে খাবার খেয়েছো? খেয়েছি অনেক আগে। তুমি খেয়েছো? না, এখনো খাইনি। কেন খাওনি কেন? মাত্র পড়া করলাম, এখন খাবো। ওকে, তাহলে খেয়ে নাও, পরে কল করব। ওকে ওকে, গুড নাইট। গুড নাইট। এই বলে কল কেটে দিয়ে কিছু খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে ক্রেডিট কার্ডটা সাথে করে নিয়ে কলেজে গেলাম। আমি আর রাজু কলেজের এক কোণে বসে আছি, তখনই পূজা আসলো। আরে তুমি এইখানে, আর আমি তোমাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। আমাকে খোঁজার কি আছে? আমি তো এখানেই বসে আছি। আজকে আমার একটা ছোট্ট আবদার আছে। কি তোমার সেই আবদার? রাজু আমাদের কথা শুনে অবাক হয়ে গেল। সে আমাদের মুখের দিকে তাকিয়ে আছে। কি রে, এইভাবে তাকিয়ে আছিস কেন? তোদের মাঝে এত মিল কবে থেকে হলো? ও, তোকে তো কিছুই বলিনি। তাহলে শোন পুরো ঘটনাটা। রাজুকে সব বলে দিলাম, কাল যা যা হয়েছে। যাক, তোদের মাঝে এমন সম্পর্ক থাকলে আমার আর কিচ্ছু লাগবে না। আমি অনেক খুশি। কি হলো রাহুল, আমার আবদারটা রাখবে না? হ্যাঁ বলুন মহারানী, আপনার আবদারটা কি? আজকে আমি আর তুমি ক্লাস করব না। কেন? আজকে আমি আর তুমি অন্য একটা জায়গায় গিয়ে ঘুরবো। না না, ক্লাস মিস করা যাবে না। প্লিজ 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 চলো না আজকে কোথাও ঘুরতে যাই। আরে এত রিকোয়েস্ট করতে হবে না, রাহুল যাবে তোমার সাথে। কিন্তু বন্ধু। আর কোনো কিন্তু নেই, তুই যাবি, এটাই শেষ কথা, আর এটাই ফাইনাল। ওকে ঠিক আছে, যাব। ওকে, তাহলে তুমি অপেক্ষা করো, আমি একটু আসছি। এই বলেই পূজা চলে গেল। আর এইদিকে কিরে পূজা, এত পরিবর্তন কিভাবে হলো? সেটা তো আমিও বুঝতে পারছি না। তবে পূজার কথায় বোঝা গেল যে তোকে সত্যি ফ্রেন্ড হিসেবে মেনে নিয়েছে। হয়তো। আমি আর রাজু এইভাবে কথা বলতে লাগলাম। কিছুক্ষণ পর পূজা চলে আসলো। চলো আমরা যাই। তারপর পূজা আর আমি হাত ধরে চলে যাই। আর এভাবে শেষ হয়ে যায় আরো একটি গল্প।